সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। মরদেহ ঢাকায় আনা হবে কাল। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত। ডাকাতি না প্রতিহিংসার ঘটনায় হত্যাকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ। ঢাকা কোর্টে দালালদের খপ্পরে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন বিচার প্রার্থীরা। আইনজীবী পরিচয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। পর্যটন বর্ষ ঘোষণা সফল হওয়া নিয়ে সংশয়, সমন্বয়হীনতার অর্থ সংকটই কারণ বলছেন সংশ্লিষ্টরা। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বিতর্কে অংশ নিলেন হিলারি ও ট্রাম্প। তুলে ধরলেন নিজ নিজ কর্মপরিকল্পনা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় ভোর ৫টায় সিঙ্গাপুরের রাফেল হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপি ও পরিবার সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। পরিবার সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর সকালে অসুস্থ হয়ে পড়লে ঢাকা সিএমএইচে ভর্তি হন বিএনপির এই নেতা। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখার পর অবস্থার তেমন উন্নতি না হয় সিঙ্গাপুরের রাফেল হার্ট সেন্টারে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন হান্নান শাহ। এদিকে প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আবুল কালাম রহিম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোর রাতে লস অ্যাঞ্জেলেস সিটির নর্থ হলিউড বেলাইয়ার এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, স্থানীয় অ্যান্ড ডি লিকার মার্ট এ হামলা চালায় অস্ত্রধারী এক নারী ও এক পুরুষ। এ সময় নারীর ছোড়া গুলিতে সেখানে থাকা আবুল কালাম রহিমের মৃত্যু হয় বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমকে জানিয়েছে দোকানের মালিক। মার্টির সিটি ক্যামেরার ছবি পরীক্ষা করে ঘাতকদের শনাক্ত করা হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত আবুল কালামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি ১৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ময়নাতদন্ত শেষে নিহত আবুল কালামের লাশ ঢাকায় আনা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি নিহতের ঘটনার বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম বাংলাদেশি কমিউনিটির নেতা শহীদুল ইসলাম বাচ্চুর সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন বিস্তারিত। লস অ্যাঞ্জেলেসে শনিবার ২৪শে অক্টোবর রাত 11:30 PM আমাদের প্রবাসী বাঙালি জনাব মোহাম্মদ আবুল কালাম উনি মৃত্যুবরণ করেছে। আজ রাত 11:30-এ আমরা খবর পাই সকালবেলায় যে উনি কাজে ছিলেন। কাজের দুজন লোক, একটা মেয়ে ইয়ং, একটা ছেলে, বয়স হয় আনুমানিক তারা যারা বলছে 25 থেকে 30 হতে পারে। তারা এসে ওনাকে একটা চিঠি দিয়েছে। চিঠিতে কি লেখা ছিল আমরা জানি না এখন পর্যন্ত। তো চিঠিতে লেখা ছিল যে এটা পড়ো। উনি বলেছে জাস্ট গিভ মি টাইম। বলতেই উনি কেন টাইম চাইল এটাই ওনাকে গুলি করলো মাথায়, রাইট ওয়েতে, এবং উনি স্পটে ডেথ হয়, মারা যায়, যেটা পুলিশের বক্তব্য। উনি থাকেন শারমান ওয়ে এবং কোল্ড ওয়াটার ক্যানিয়ন, এটা নর্থ হলিউডে। উনি দীর্ঘ 16 বছর প্রবাস জীবনে ছিলেন। পুলিশের এখন যে স্টেটমেন্ট দিয়েছে, আমরা এখন পর্যন্ত যা খবর পেয়েছি তথ্য, যে পুলিশ বলছে এটা রবারি। কি কারণ হয়েছে এখন পর্যন্ত জানতে পারি নাই, কিন্তু তাদের ছবি এবং গাড়ির নম্বরটা তারা পেয়েছে। নাও আন্ডার ইনভেস্টিগেশন। এবং উনার মৃতদেহ এখন কর্নার অফিস, লস অ্যাঞ্জেলেস কর্নার অফিসে আছে। এখন তারা ইনভেস্টিগেশন পরে আমাদেরকে উনার মৃতদেহ হস্তান্তর করবে এই সপ্তাহে যে কোনো এক মুহূর্তে। লিটল বাংলাদেশ অফ লস অ্যাঞ্জেলেসে, যেখানে আমরা সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে অলমোস্ট 50,000 বাঙালি, এটা শোকের ছায়া এসেছে আমাদের ভিতরে। প্রত্যেকটা ঘরে কান্না ভেঙে পড়েছে সবাই। তো আমাদের একটাই কথা, এটা কিভাবে হয়েছে ইনভেস্টিগেশন আমরা জানতে পারবো। এটা হেট ক্রাইম কিনা, এটা রবারি কিনা। তারা পুলিশ বলছে রবারি। এখন পর্যন্ত আমরা এই খবরটা পেয়েছি। দেখছেন সময় সংবাদ। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা,
কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। মিলে নতুন কানেকশন, কেউ শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সকালে মৎস্য ভবন থেকে শুরু হয়ে টিএসসি চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস.এম. গোলাম ফারুক। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটনের অভিগম্যতা। দিনব্যাপী সভা, সেমিনার সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এবারে পর্যটন দিবস পালন করা হচ্ছে। শুধু ঘোষণা আর পরিকল্পনাতেই সীমাবদ্ধ রয়েছে পর্যটন বর্ষের কার্যক্রম। বছরের শুরুতে বিচ কার্নিভাল ছাড়া গেল 9 মাসে দেখা যায়নি উল্লেখযোগ্য কোনো উদ্যোগ। কারণ হিসেবে সমন্বয়হীনতা আর অর্থ সংকটকে দুষছেন সংশ্লিষ্টরা। ভিসা সহজীকরণ আর বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে প্রচারণা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। বেশ ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়েছিল পর্যটন বর্ষ 2016। বছরের শুরুতে 3 দিনের বিচ কার্নিভাল, কিছু মতবিনিময় সভা আর কমিটি গঠনের মধ্যেই আটকে আছে পর্যটন বর্ষের সরকারি কার্যক্রম। 10 লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক গণমাধ্যমে নেই দেশীয় কোনো পর্যটন স্থানের প্রচারণা। ফলে পর্যটন বর্ষকে ঘিরে যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করছেন এখাত সংশ্লিষ্টরা। এই অবস্থায় বহির্বিশ্বে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে দূতাবাসগুলো ভূমিকা রাখতে পারে বলেই মত তাদের। বহির্বিশ্বে কিন্তু আমাদের ইমেজ অনেক সময় কোনো কোনো কারণে ক্ষুণ্ণ হয়েছে। তো এই জিনিসটা খেয়াল করতে হবে এবং একটা গভর্নমেন্টে করতে হবে। বিবিসি, সিএনএন, আরো যে ওয়ার্ল্ড মিডিয়া আছে সেখানে একটা বিজ্ঞাপন যাওয়া উচিত বাংলাদেশকে পজিটিভ ওয়েতে বিদেশে যারা পর্যটক তাদের চোখে তুলে ধরার জন্য। টুরিস্ট এসেছে, বাট যেটা আমাদের টার্গেটের ধারে কাছে আমরা যেতে পারিনি। অ্যাজ এ স্টেক হোল্ডার আমার কাছে মনে হয়েছে যে পরিকল্পনার কিছুটা অভাব ছিল, পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু করা যায়নি ততটা। 2016 থেকে 18 সাল পর্যন্ত সময় 10 লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত কি পরিমাণ বিদেশি পর্যটক এসেছে তার সঠিক কোনো তথ্য নেই পর্যটন সংশ্লিষ্ট কোনো সরকারি প্রতিষ্ঠানের। তবে তথ্যগত দুর্বলতা আর এখাতে অর্থ সংকটের জন্য সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতাকে দুষছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। দুঃখজনক ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আমাদের যে ফরেন টুরিস্ট যারা বুকিং দিয়েছিল তারা তাদের বুকিং ক্যান্সেল করেছেন। তবে অবস্থা এখন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং ফরেন টুরিস্টরা আবার আগমন করতে শুরু করেছে। তথ্যগুলো পেতে হলে কিছু ইন্টার এজেন্সি কর্পোরেশন প্রয়োজন হয়, যেমন আমাদেরকে স্পেশাল ব্রাঞ্চ, পরিসংখ্যান ব্যুরো, টুরিস্ট অপারেটর, বিভিন্ন এজেন্সির উপর নির্ভর করতে হয়। অনেক সময় একটু সময় লাগে, একটু কষ্টকর হয়। আশা করি আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। কাঙ্ক্ষিত সংখ্যক এই পর্যটকের লক্ষ্যমাত্রা অর্জন হলে 200 মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক আয়ের পাশাপাশি 3 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব পর্যটন দিবস নিয়ে আরো রিপোর্ট থাকছে সময় সংবাদের পরের অংশে। সময় সংবাদে আরো থাকছে, মেয়াদ শেষ হয় একই সময়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচনের কথা ভাবছে ইছি। বর্তমান নৌ কমিশনের শেষ নির্বাচন হয়, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকা কোর্টে দালালদের খপ্পরে পড়ে প্রায় প্রতারিত হচ্ছেন বিচার প্রার্থীরা। আইনজীবী পরিচয়ে দালালরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বিচার প্রার্থীদের কাছ থেকে। এ ধরনের প্রতারণা বন্ধে আইন থাকলেও সঠিক প্রয়োগ না থাকাকে দায়ী করছেন প্রকৃত আইনজীবীরা। তবে পিপি বলছেন, প্রতারক দমনে আইনজীবী সমিতিকেই ভূমিকা রাখতে হবে। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। এখনো শেষ হয় নাই। নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কারাগারে আটক দর্জি ব্যবসায়ী রমজান আলী। তাকে মুক্ত করতে ভগ্নিপতি আলী হোসেন আইনি সহায়তা নিতে আসেন আদালত প্রাঙ্গণে। আইনজীবী পরিচয় দিয়ে এক দালাল ফাঁদে ফেলে এই বিচার প্রার্থীকে। উকিল ধরা পরে উনি 20,000 টাকা কন্ট্যাক্ট করে, কিন্তু আমার কিছুদিন ঘোরাঘুরি কইরা 67,000 টাকা নিয়ে গেছে, কিন্তু জামিনটা ভুয়া দিচ্ছে। এই দালালের আমি বিচার চাই।
উচ্চ আদালতের কথা বলে জামিনের ভুয়া কাগজ দাখিল করতে গেলে বেরিয়ে আসে প্রতারণার খবর। অবাক করা বিষয় হচ্ছে এই প্রতারক আদালত চত্বরে আসা যাওয়া করে একজন প্রকৃত আইনজীবীর জুনিয়র হিসেবে। এই ইমরান পরশ, সে আমার জুনিয়র ছিল, সে ৬৭,০০০ টাকা নিছে এবং তারা এসে আমার কাছে নালিশ দেয় যে আপনার জুনিয়র এই কাজ করেছে। তখন আমি জুনিয়রের বিরুদ্ধে স্পেসিফিক ওয়েতে মামলা করি। দালাল দমনে প্রায় ১৩৮ বছর আগে আইন প্রণয়ন করা হলেও আদালত প্রাঙ্গণে প্রায়ই প্রতারিত হচ্ছেন বিচার প্রার্থীরা। ৬ বছর হয়ে যায়, এই বলছে হাইকোর্টে নিতেছে, এখান থেকে একবারে মামলা খালাস হয়ে যাব, কিন্তু হচ্ছে না। আমাদের মধ্যেও কিছু অসাধু আইনজীবী আছেন যে তারা টাউটদেরকে লালন এবং পালন করেন, এর প্রভাব সম্পূর্ণভাবে ক্লায়েন্টদের উপরে পড়ছে। বারের একটা অ্যাকশন কমিটি বা টাউট উচ্ছেদ কমিটি আছে, কিন্তু তাদের টাউট উচ্ছেদ কমিটি থাকলেও তাদের অ্যাক্টিভিটিস খুবই নগণ্য। আইনজীবী সমিতি কিছু দালালকে চিহ্নিত করলেও বিচার প্রার্থীদের অসচেতনতা এবং অরক্ষিত আদালত প্রাঙ্গণের অবস্থার কারণে খুব সহজেই তৎপরতা চালিয়ে যেতে পারছে তারা। 1879 সালে টাউট অ্যাক্ট একটা আইন হয়েছে, কিন্তু আইনটা ওইভাবে প্রয়োগ হচ্ছে না। টাউটকে উচ্ছেদ করতে হলে কিন্তু এখানে পুলিশ দেওয়া হবে না, কারণ এখানে বারকেই দায়িত্বটা বেশি নিতে হবে। আইডি কার্ড ছাড়া যাকে পাওয়া যাবে তাকে ধরে আমরা চালান করে দেব এবং প্রতিদিনই আমাদের টাউট উচ্ছেদ কমিটি কার্যক্রম চালাইতেছে এবং থানায় যাইতেছে। থানায় আমরা অলরেডি আগেই চিঠি দিয়ে দিয়েছি এবং থানায় গিয়ে আমরা টাউট ধরে নিয়ে আসছি। বিচার প্রার্থীদের হয়রানি বন্ধ করতে আদালত প্রাঙ্গণকে সংরক্ষিত করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ আইনজীবীরা। এবছর ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৬৫ জন প্রতারককে শনাক্ত করেছে ঢাকা আইনজীবী সমিতি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পর্যটন বর্ষ নিয়ে খুশি নন কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। অবশ্য জেলা প্রশাসক বলছেন একটু সময় লাগলেও পর্যটন বর্ষ সফল করতে কাজ চলছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সরকার ঘোষিত ২০১৬ পর্যটন বর্ষের মূল টার্গেট ছিল বিদেশি পর্যটকদের বাংলাদেশে ভ্রমণে নিয়ে আসা। গত জানুয়ারি মাসে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আয়োজন করা হয়েছিল মেগা বিচ কার্নিভাল। কিন্তু সে পর্যন্তই। ৯ মাস শেষ হতে চললেও পর্যটন বর্ষকে ঘিরে নেই কোনো কর্মসূচি বা প্রচারণা। এতে সরকারি উদ্যোগ ও বিদেশি পর্যটক আগমনের হার নিয়ে অসন্তুষ্ট এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমি সেইভাবে ডেভেলপমেন্ট দেখছি না, হতাশই বলতে হবে। আমি মনে করি দুই পক্ষের যদি সমন্বয় যদি থাকে তাহলে ভালোভাবে একটা প্রচার যদি আসে, তারা আমাদের এই পর্যটন বা কক্সবাজারকে দেখার জন্য তারা ফিরে ঘুরতে আসবে এখানে। দেশীয় কালচারটাকে তুলে ধরতে পারেন, এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে যেটা বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করবে। পর্যটন বর্ষ শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ, তাই এটি বাস্তবায়নে সরকারি উদ্যোগে পর্যটন স্পটের সৌন্দর্য বিদেশিদের কাছে তুলে ধরতে হবে বলে অভিমত হোটেল মালিক সমিতির। মিডিয়ার মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক এটা প্রচার করা যায় এবং বিদেশি যারা টুরিস্ট আছে তাদের কাছে মেসেজটা যদি পৌঁছে, তাহলে আমার মনে হয় এই যে 10 লাখ পর্যটক আনার যে টার্গেট সেটা কিছুটা হলেও অন্তত কার্যকর হবে। অবশ্য জেলা প্রশাসকের দাবি একটু সময় লাগলেও পর্যটন বর্ষ সফল করতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের বিভিন্ন অকেশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলতেছে। তো এই বিষয়গুলো যেটা চাচ্ছি যে আমরা খুব ইফেক্টিভলি করার জন্য আমরা কাজ করে চলছি। হয়তোবা এটা স্ট্রাকচার ওয়েতে আসার জন্য আমাদের একটু সময় দিতে হবে। ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকদের জন্য কক্সবাজারে রয়েছে প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন, টেকনাফ সৈকত, পাথুরে সৈকত, ইনানি, হিমছড়ি, দরিয়ানগর, মহেশখালীর আদিনাথ মন্দির, সোনাদিয়া দ্বীপ, রামুর বৌদ্ধবিহার ও ডুলা হাজরা সাফারি পার্ক সহ নানা দর্শনীয় স্থান। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোতে নেই নিরাপত্তা ব্যবস্থা। লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও হচ্ছে না পরিবেশ সংক্রান্ত পরীক্ষা, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। কাছাকাছি সময়ে শেষ হবে মেয়াদ, আর তাই নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন একই সময় করার কথা ভাবছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের শুরুতে ঘোষণা হবে তফসিল। ভোট গ্রহণ হবে ডিসেম্বরে। তবে আগের বার ইভিএম এ ভোট গ্রহণ হলেও এবার তা থাকছে না। এদিকে বর্তমান কমিশনের এটি শেষ নির্বাচন হওয়ায় কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে।
2011 সালের 30 অক্টোবর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। প্রথম সভা অনুষ্ঠিত হয় 27 ডিসেম্বর। আর 2012 সালের 5 জানুয়ারি ভোট গ্রহণ এবং 9 ফেব্রুয়ারি প্রথম সভা হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের। সংবিধান অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠানের 5 বছর পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে দিতে হবে নির্বাচন। সেই হিসেবে 27 ডিসেম্বর নারায়ণগঞ্জ ও 13 ফেব্রুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ সময়। কমিশন বলছে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময় নির্বাচন আয়োজন করা হবে। দুইবারে করতে হলে একই কাজ অনেকগুলি দুইবার করতে হবে, আর আমি যদি একসাথে করি তাহলে আমি একসাথে অনেকগুলি কাজ করে ফেলতে পারবো। আমরা ইতিমধ্যে বিধিমালা তৈরি করে এটি পাঠিয়েছি আইন মন্ত্রণালয়ে। মেবি সামটাইমস ইন আর্লি নভেম্বর অথবা লেট অক্টোবর। গতবারের অভিজ্ঞতা ভালো না হয় এবার আর থাকছে না ইভিএম এ করার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা যে ইভিএম ব্যবহার করেছিলাম সেই ইভিএম গুলি আমরা এখন ব্যবহার করতে পারছি না। এটার যে টেকনিক্যাল কিছু সমস্যা দেখা দিয়েছে সেই টেকনিক্যাল সমস্যাগুলি আমরা সমাধান করতে পারিনি। যাদের সহায়তা নিয়ে, বিশেষ করে বুয়েটের সহায়তা নিয়ে আমরা এটা করেছিলাম, তাদের কাছ থেকে আমরা প্রত্যাশিত সহায়তা পাইনি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন বর্তমান কমিশনের শেষ সময় এই নির্বাচন হওয়ায় তাদের ভাবমূর্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। ইলেকশন কমিশনের ভূমিকা কি ছিল সেগুলো ইতিহাস পর্যালোচনা করবে, কিন্তু একটা আস্থা সংকট তৈরি হয়েছে, তো সেটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরে ওনারা রেখে যাবেন যে চ্যালেঞ্জগুলো, সেইগুলো ফেস করতে হবে নতুন ইলেকশন কমিশনকে। ওইটাই এখন বড় দেখবার বিষয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন বলে অভিমত সাবেক এই নির্বাচন কমিশনারের। বাংলাদেশের যত জায়গায় নির্বাচন আমরা করেছি, নারায়ণগঞ্জ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা জায়গা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে দুর্ঘটনা প্রতিরোধে কোনো রকম সুসংগঠিত নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই চলছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলো। এমনকি কারখানাগুলোর কারণে পরিবেশে কী ধরনের প্রতিক্রিয়া পড়ছে তার কোনো পরীক্ষাও করা হয় না। ড্যাব কারখানায় দুর্ঘটনার পর অনুসন্ধান করে এ ধরনের বেশ কিছু নিরাপত্তাজনিত ত্রুটি চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থার কথা চিন্তা করা হয় সবার আগে, কিন্তু চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত সার কারখানা ড্যাবের ক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযোগ ফায়ার সার্ভিসের। গত 22 আগস্ট অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে 3টি প্রধান ত্রুটি চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এগুলো হচ্ছে অতি গুরুত্বপূর্ণ কুলিং সিস্টেম 3 বছর ধরে বিকল, দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ নিয়ন্ত্রণের 2টি প্রেসার গেজেই নষ্ট এবং গ্যাসের তাপ ও চাপ পরিমাপের স্বয়ংক্রিয় যন্ত্রটি ছিল অচল। ফায়ার সার্ভিসের যে আপনার ইকুইপমেন্ট বা সচল থাকার কথা ছিল, হাইড্রেন লাইন এগুলো ছিল না। তারপর ড্রেনেজ লাইনগুলো হয়ে যদি কোনো ত্রুটি হয়, দুর্ঘটনা ঘটে, এগুলো কোথায় যাবে? ফাঁকা ওয়াটার ট্যাঙ্ক সিস্টেম যদি থাকতো তাহলে এই ড্রেনেজগুলো গিয়ে ড্রেনেজ হয়ে ওই ওয়াটার ট্যাঙ্কে জমা হতো। শুধু দুর্ঘটনা প্রতিরোধমূলক ব্যবস্থা বিকল ছিল তা কিন্তু নয়, সবশেষ কখন পরিবেশ সংক্রান্ত পরীক্ষা করা হয়েছে তা খোদ পরিবেশ অধিদপ্তরও জানে না। উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে পরিবেশের যে পরিমাপ করতে হয় নিয়মিত, এই পরিমাপগুলো তারা কখনো করে নাই বলে প্রতীয়মান হয়েছে। বায়ু পরীক্ষা করতে হয়, পানি পরীক্ষা করতে হয়, ওই এলাকার মাটি পরীক্ষা করতে হয়, এগুলো তাদের রিপোর্ট ছিল না। ড্যাবের পাশাপাশি অন্যান্য সার কারখানাগুলোতেও নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পার্শ্ববর্তী যেগুলোতে আছে সেগুলো কিন্তু যে পরিমাণ আছে এটা পর্যাপ্ত না। অ্যামোনিয়া গ্যাসের যে বিষাক্ততা, এগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেই হিসেবে কাজ করতে হবে, নাহলে আমরা এই দুর্ঘটনা থেকে কখনো নিজেকে নিরাপদ মনে করি না। 22 আগস্টের এই ঘটনায় গ্যাস আক্রান্ত হয়ে শতাধিক মানুষ অসুস্থ হয়। এই ঘটনার জন্য ড্যাবের 2 শীর্ষ কর্মকর্তাকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। তবে বিসিআইসি তদন্ত কমিটি এখনো তাদের রিপোর্ট জমা দেয়নি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেবী দুর্গাকে সাজাতে যশোরের মণ্ডপগুলোতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলক্ষে মন্দির কমিটির পাশাপাশি 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। যশোর থেকে জুয়েল মৃধা তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী কদিন বাদেই দেবী দুর্গা আসছেন মর্ত্যলোকে। এবার ঘটকে পরিভ্রমণ করবেন দেবী।
দেবীর আগমনকে ঘিরে তাই এখন ব্যস্ত যশোরের প্রতিমা তৈরির কারিগরেরা। খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষের দিকে। অনেক স্থানে রং আর তুলির আঁচড়ে শুরু হয়েছে দুর্গাকে সাজানোর কাজও। প্রতিমা শিল্পীরা জানালেন, এবছর প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি পাওয়ায় আশানুরূপ কাজ ধরতে পারেননি তারা। বাঁশ, বিচলি, সুতলি, মাটি, কাঠ সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বেশি একটা কাজ করা যাচ্ছে না। প্রতিবার অন্যান্যবার তুলনায় এবার আমি 2টা ঠাকুর কম বানাইছি, তাও 20টা ঠাকুর আমি তৈরি করেছি। মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে গঠিত কমিটিতে হিন্দুদের পাশাপাশি মুসলমানদের রাখা ছাড়াও নানা উদ্যোগের কথা জানালেন পূজা উদযাপন পরিষদের এ নেতা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমন্বয়ে একটি নিরাপত্তা কমিটি গঠন করতে নির্দেশনা দিয়েছি। দর্শনার্থীদের আগমন নির্গমনের পথও নির্ধারণ করে দিতে বলেছি। একই সাথে পরিচয়ধারী স্বেচ্ছাসেবকরা 24 ঘন্টা ভাগ ভাগ করে তাদের দায়িত্ব পালন করবে। এছাড়া দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিজিবি এবং র্যাবের টিম তারা এই পূজার এই দিনগুলো আমাদের ষষ্ঠী থেকে শুরু করে একদম বিসর্জন পর্যন্ত এটা থাকবে। আমরা এইভাবে আমরা প্রায় 5 স্তরে আমরা একটা নিরাপত্তার একটা ব্যবস্থা করেছি। জেলায় এবছর 8 উপজেলায় 629টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, যশোর। শেরপুরে বন্য হাতির আক্রমণে আদিবাসী এক নারীর মৃত্যু হয়েছে। গতরাতে ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী পশ্চিম বাঁকাকুড়া গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধান খেতে নেমে ফসল নষ্ট করছিল একদল বন্য হাতি। এ সময় এলাকাবাসী লাঠি সোঁটা নিয়ে তাড়া করলে পাশের একটি বসত বাড়িতে আক্রমণ করে দলটি। লণ্ডভণ্ড করে দেয় বসতঘর। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে চিবিরন বেওয়া নামে আদিবাসী এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দেশব্যাপী বিপুল চাহিদা রয়েছে বরিশাল অঞ্চলের আমড়ার। সুস্বাদু এই ফলের চাহিদার বেশিরভাগই পূরণ হচ্ছে ঝালকাঠি থেকে। প্রতিদিনই জেলার ভাসমান হাটে বিক্রি হচ্ছে আমড়া। এ হাট থেকে সারা দেশে সরবরাহ করা হয় পুষ্টিকর এ ফল। পলাশায় পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিপুল চাহিদা, সেই সঙ্গে লাভজনক হয় বরিশাল অঞ্চলে বেড়েছে পুষ্টিকর ফল আমড়া চাষাবাদ। দক্ষিণে আমড়া উৎপাদনের অন্যতম জেলা ঝালকাঠি। এই জেলার বিভিন্ন হাটে এখন চলছে আমড়ার রমরমা বেচাকেনা। এর মধ্যে ভীমরুলি গ্রামের ভাসমান হাটটি সবচেয়ে বড়। এখান থেকে আমরা কিনে সরবরাহ করা হয় সারা দেশে। 1800 টাকা মন দরে বিক্রি হচ্ছে এই সুস্বাদু আমড়া। এবছর পানি বাড়ার কারণে ফলন কিছুটা কম হয়েছে বলে জানান আমড়া চাষিরা। তবে বাড়তি দাম পাওয়ায় সে ক্ষতি পুষিয়ে গেছে বলেও জানান তারা। বিভিন্ন স্থান থেকে ছোট ছোট নৌকা আমরা নিয়ে আসে। প্রতি মন এখন বর্তমান বাজার দর চলতে আছে 1700, 1800, 1600 টাকা। তো আমি এই মালগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেই। আমার 5 বিঘা জায়গায় আমড়া আছে এবং তুলনামূলকভাবে ফসল কম। এবং আমরা আমি 80-90 হাজার টাকা বিক্রি করছি। এখানে আমি ওই প্রতি বছরই আমরা ক্রয় করি এবং এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছায়। জেলা কৃষি বিভাগ জানায়, আমড়া চাষের মাধ্যমে আরো লাভবান হতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। ঝালকাঠি জেলায় প্রায় পানিতে অনেক জায়গায় নিমগ্ন হয়ে যায়। সেজন্য উঁচু জায়গা, বেশি রাস্তার পাশ বা সজন পদ্ধতিতে বা কান্দি পদ্ধতিতে আমরা চাষের জন্য আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি। কৃষি বিভাগ, কৃষি অধিদপ্তর তাদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। ঝালকাঠি জেলায় এবছর 650 হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী এ মৌসুমে প্রতিটি আমড়া গাছ থেকে গড়ে 3000 টাকার আমড়া বিক্রি করা সম্ভব। সময় সংবাদ, ঝালকাঠি। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অংশ নিলেন প্রথম মুখোমুখি বিতর্কে। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, আয়কর, বর্ণবাদ, অস্ত্রনীতি সহ আরও কয়েকটি প্রসঙ্গে তর্কযুদ্ধে নামেন দুই প্রার্থী। ট্রাম্প আইএস উত্থানের পেছনে ওবামা প্রশাসনকে দুষলে পাল্টা আক্রমণে হিলারি আঙুল তোলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ প্রশাসনের দিকে। পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় 90 মিনিটের বাকযুদ্ধ। এদিকে বিতর্কে হিলারি ক্লিন্টন জয় পেয়েছেন বলে জনমত জরিপের তথ্য প্রকাশ করেছে সিএনএন।
1-minute warning when we're about to come up on the air. মঞ্চে তখন নিউ ইয়র্কের হ্যাম্পস্টেডের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে এনবিসি নিউজের উপস্থাপক লেস্টার হল্ট। বাকযুদ্ধের লড়াইয়ে নাম ঘোষণা করা হয় ডেমোক্রেটিক হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। টান টান উত্তেজনার মাঝে সরাসরি নির্বাচনী বিতর্কের প্রথম পর্বে অংশ নেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। অর্থনৈতিক ইস্যুতেই শুরু হয় ট্রাম্প ভার্সেস হিলারি লড়াই। প্রথম সুযোগে হিলারি বলেন, ধনীদের জন্য নয়, সবার কাজে লাগে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি। কড়া ভাষায় আক্রমণ করেন প্রতিদ্বন্দ্বীকে। ট্রাম্পের আয়কর নীতির কারণে মধ্যবিত্তরা চাকরি হারাবে মন্তব্য করে তিনি বলেন, ট্রাম্পের নীতি ধনীদের আরো ধনী করা। ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করেননি কেন সে সম্পর্কে আমার ধারণা হলো তিনি হয়তো ঠিকমতো আয়কর দেন না, তাই লুকানোর চেষ্টা করছেন। ট্রাম্প প্রেসিডেন্ট হলে জনগণের কাছ থেকেও অনেক কিছু লুকানোর চেষ্টা করবেন। হিলারির নীতি ব্যবসায় ধস ডেকে আনবে মন্তব্যে পাল্টা যুক্তি ট্রাম্পের। নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির প্রশ্নে অস্ত্র আইন নিয়ে কথা বলেন ট্রাম্প। তার যুক্তি, সবার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া উচিত হবে না, তবে অবৈধ অভিবাসীদের হাতে অস্ত্র না থাকার পক্ষে তার অবস্থান। ট্রাম্প বলেন, ইরাক যুদ্ধের পর ওবামা প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণেই আইএস সৃষ্টি হয়েছে। আপনি বলছেন আইএস নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এখন 30টি দেশে আইএস ছড়িয়ে গেছে। আপনি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন কি ভূমিকা পালন করেছেন? আপনাদের ভুল নীতির কারণেই আইএস এর উত্থান ঘটেছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। উত্তরে হিলারি বলেন, বুশ প্রশাসন ইরাক যুদ্ধের পর সেনাবাহিনীকে দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দেন, ওবামা প্রশাসন নয়। নির্বাচিত হলে আইএস নিয়ন্ত্রণে যা করা সম্ভব সবই করবেন হিলারি। নির্বাচনী প্রচারণার সময় দুই প্রার্থীর ব্যক্তিগত আক্রমণের রেশ চলে বিতর্কেও। হিলারির প্রেসিডেন্ট হওয়ার জীবনী শক্তি নেই মন্তব্য ট্রাম্পের। ট্রাম্প অনেক নারী বিদ্বেষী কটূক্তি করেছেন বলে মন্তব্য হিলারির। হিলারির অভিজ্ঞতা আছে, কিন্তু তা খুব বাজে অভিজ্ঞতা বলে পাল্টা মন্তব্য করেন ট্রাম্প। তবে বিতর্কের পরেই সিএনএন ও ওআরসির যৌথ জরিপে বিতর্কে জয়ী হয়েছেন হিলারি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে ব্রিটিশ এমপি ও লেবার দলের শীর্ষ নেতারা আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতে দলটিতে বাংলাদেশিদের অংশগ্রহণ আরও বাড়বে। লিভারপুলে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের বার্ষিক সম্মেলনে দলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন বক্তারা। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। লেবার পার্টি নেতাদের মিলন মেলায় পরিণত হয় লিভারপুলের স্পাইস লাউঞ্জ রেস্টুরেন্ট। লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বেশ কয়েকজন ব্রিটিশ শ্যাডো সেক্রেটারি, মন্ত্রী ও লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি সহ কাউন্সিলরবৃন্দ। লেবার পার্টির শীর্ষ নেতারা ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সাফল্য এবং ধারাবাহিক অগ্রযাত্রার প্রশংসা করেন। অন্যান্য দলের চেয়ে লেবার পার্টিতে বেশি বাংলাদেশি তরুণরা যোগ দিচ্ছে আর তারা ভালো কাজ করছে। আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটি থেকে আরো লোকজন আমাদের দলে যোগ দিয়ে দলকে আরো শক্তিশালী করে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত 3 ব্রিটিশ এমপি। লেবার দলের নবনির্বাচিত নেতা জেরেমি করবিন বাংলাদেশি কমিউনিটির জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। বাংলাদেশ কমিউনিটির জন্য কিন্তু জেরেমি করবের মতন যেভাবে কাজ করেছে আর কিন্তু কেউ কাজ করেন নাই। সেই ইজলিংটনের এমপি অনেকদিন ধরে, আর বাংলাদেশের কমিউনিটি আপনি যাকেই জিজ্ঞেস করেন সবাই কিন্তু জেরেমি করবেনকে চিনে। তো জেরেমি যদি বাংলাদেশের কমিউনিটির জন্য বেশি না করতে পারে আর কেউ করতে পারবে না। চ্যালেঞ্জ ফর দ্য লেবার পার্টি। লেবার পার্টির নেতা জেরেমি করবিনের কেবল দায়িত্বই নয়, তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দলের মধ্যে ঐক্য গড়ে তোলার পাশাপাশি দলকে শক্তিশালী করা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সবসময় তাকে সহায়তা করব। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার হাওয়ার্ড ডোভার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি সৈয়দ আবুল বাশার। জেরেমি করবিনের অধীনে আমরা বাংলাদেশি কমিউনিটি, ট্রেড ইউনিয়ন সবাই এক হয়ে কাজ করব এবং দলকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব। ব্রিটেনের মূলধারার রাজনীতি, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদের অগ্রযাত্রার প্রশংসা করেন বক্তারা। সময় সংবাদ, লন্ডন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। লা লিগায় গত রাতের খেলায় জয় পেয়েছে দেপোর্টিভো আলাভেস। গ্রানাদাকে তারা হারিয়েছে 3-1 ব্যবধানে। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে ওয়াটফোর্ড। আর ইতালিয়ান সিরিয়ার সাম্পদোরিয়াকে 2-1 গোলে ব্যবধানে হারিয়েছে ক্যালিয়ারি। লা লিগায় বার্সেলোনাকে হারিয়ে চমক দেখানো
অ্যালাভেস গ্রানাদার উপর ম্যাচের শুরু থেকে প্রভাব বিস্তার করে খেলতে থাকে, তবে প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখ খুলতে না পারলে কোনো স্কোর না করেই বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই এগার মেন্দেসের গোলে লিড পায় অ্যালাভেস। ম্যাচের ৬৬ মিনিটে অ্যালাভেসের হয়ে লিড বাড়ান ভিক্টর ক্যামারাসা, তবে খেলার ৭৮ মিনিটে আর্টেম ক্যাভের্সের গোলে ব্যবধান কমায় গ্রানাদা। কিন্তু ম্যাচে ইনজুরির সময় ব্রাজিলিয়ান ফরওয়ার্ডার ডেভারসনের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দেপোর্টিভো অ্যালাভেস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। মরদেহ ঢাকায় আনা হবে কাল। যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত। ডাকাতি না প্রতিহিংসার ঘটনায় হত্যাকাণ্ড খতিয়ে দেখছে পুলিশ। ঢাকা কোর্টে দালালদের খপ্পরে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন বিচার প্রার্থীরা। আইনজীবী পরিচয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। পর্যটন বর্ষ ঘোষণা সফল হওয়া নিয়ে সংশয়, সমন্বয়হীনতার অর্থ সংকটকেই দুষছেন সংশ্লিষ্টরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে ট্রাম্পকে হারালেন হিলারি, জনমত জরিপে তথ্য। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।